ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা শিখব ইলেকট্রন বিন্যাস। আমরা ইলেকট্রন বিন্যাস সবাই করতে জানি, আমরা ছোট ক্লাসে শিখেছি। ওই 2-8 করে ইলেকট্রন বিন্যাস হয়, প্রথম ঘরে 2টো থাকে, তারপরে ঘরে 8টা থাকে, এইভাবে হয়। বাট এখন আমরা একটু ডিফারেন্ট ওয়েতে শিখব। আমরা এখানে কোয়ান্টাম সংখ্যা অ্যাপ্লাই করব এবং আমরা উপকক্ষ সম্পর্কে জানব। দেখো, ইলেকট্রন বিন্যাসের আন্ডারে যে মুখ্য কক্ষ থাকে, একটি আমাদের পরমাণুর গঠনের আন্ডারে যে কক্ষপথ থাকে, তার মধ্যে যে মুখ্য কক্ষ থাকে তার আবার 4টে ভাগ থাকে, একে বলে উপকক্ষ। যেমন এস একটা থাকে, পি একটা থাকে, ডি একটা থাকে, এফ একটা থাকে, এগুলোকে উপকক্ষ বলে। যেমন এস উপকক্ষে ম্যাক্সিমাম ক্যাপাসিটি 2টো ইলেকট্রন থাকতে পারে, এটা এই মুখ্য কক্ষ এন এর ভাগ। আবার পি উপকক্ষে 6টি ইলেকট্রন থাকতে পারে ম্যাক্সিমাম, তাহলে 6টি ইলেকট্রন দেখো 3টে ঘরে থাকবে এবং ইলেকট্রন একটা ঘড়ির কাঁটার দিকে থাকবে, একটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে থাকবে। একইভাবে ডি উপকক্ষে দেখো 5টি ঘর মানে 10টি থাকতে পারবে, আর এফ উপকক্ষে 14টি ইলেকট্রন মানে 7টি ঘর আছে থাকতে পারে। সর্বোচ্চ 2টো থাকতে পারে, সর্বনিম্ন 1 থাকতে পারে। এখানে সর্বনিম্ন 4 থাকতে পারে, 5 থাকতে পারে, 3 থাকতে পারে, কিন্তু 6-এর বেশি থাকবে না। এখানে সর্বনিম্ন কত 9 থাকতে পারে, 8 থাকতে পারে, 10-এর বেশি থাকবে না। এখানেও একই ব্যাপার। তো এই যে উপকক্ষগুলো আমরা দেখলাম, এই উপকক্ষ মুখ্য কক্ষের আন্ডারে যে উপকক্ষ আছে, এগুলো এইভাবে থাকে। নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে এস, তারপরে পি, তারপরে থাকে ডি, তারপরে থাকে এফ। তাহলে এস কক্ষের ইলেকট্রনগুলো নিউক্লিয়াস দ্বারা বেশি আকর্ষিত হয়। তাই কখনো যদি এস কক্ষে ইলেকট্রন থাকে, সেগুলোকে সহজে বার করা যায় না। তাই এস কক্ষের ইলেকট্রনের আয়োনাইজেশন পোটেনশিয়াল এনার্জি অনেক বেশি হয় এফ কক্ষের তুলনায়। এফ কক্ষটা অনেক দূরে থাকে, তাই এস কক্ষের আয়োনাইজেশন এনার্জি অনেক বেশি হয়। ওকে, এবার ইলেকট্রন বিন্যাসের আন্ডারে যেটা আমাদের জানতেই লাগবে সেটা হচ্ছে আহ্বাও নীতি। আহ্বাও নীতি কি বলছে? বিভিন্ন কক্ষকে ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার সময় সর্বনিম্ন শক্তি সম্পন্ন কক্ষকে প্রথমে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তিতে যাবে। মানে সবার আগে নিম্ন উপকক্ষে ইলেকট্রন প্রবেশ করবে, তারপর আস্তে আস্তে উচ্চ উপকক্ষে প্রবেশ করবে। দেখো এখানে অ্যারো দিয়ে বোঝানো হয়েছে, সবার প্রথমে ইলেকট্রন 1s এ প্রবেশ করে, তারপরে 2s এ, তারপরে দেখো 2pর পরে 3s এ, তারপরে 3pর পরে 4s এ, তারপরে 3d 4p 5s এ, তারপরে 4d 5p 6s এইভাবে প্রবেশ করে। এবং আমরা জেনেছি যে এস উপকক্ষের ক্যাপাসিটি 2টো ইলেকট্রন, পি উপকক্ষের 6টা, ডি উপকক্ষের 10টা এবং এফ উপকক্ষের 14টা। এবার আমরা আহ্বাও নীতির সাহায্যে আমরা বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস করব। দেখো আমরা এবার এই নীতিটাকে ফলো করে আমরা বিভিন্ন ধাতু, অধাতু মানে বিভিন্ন মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করব এখন। দেখো সোডিয়ামের কটা ইলেকট্রন থাকে? সোডিয়ামের থাকে 11টা ইলেকট্রন। তো আমরা ছোটবেলায় কিভাবে লিখতাম? 281 এভাবে আমরা লিখতাম, কিন্তু এখন আমরা এই নিয়মে লিখব। কিভাবে লিখবো? দেখো সবার প্রথমে ইলেকট্রন কোথায় যায়? 1s এ যায়। আচ্ছা 1s কটা ইলেকট্রন আছে? আমার 11টা, এটা খেয়াল রাখতে হবে। তাহলে 1s এর ক্যাপাসিটি কত? এস অরবিটালের ক্যাপাসিটি 2টো, মাথায় লিখবো 2 ভাবে। তারপরে কোথায় যায়? 2s এ, তারপরে আমরা লিখবো 2s2। তারপরে কোথায় যায়? 2p তে। পি এর ক্যাপাসিটি কত? 6। দেখো কটা হলো, দেখো উপরেগুলো যোগ করতে হবে, 2 আর 2 4, 4 আর 6 10, তাহলে 10টা হয়ে গেল। হাতে পড়ে 11টার মধ্যে 10টা চলে গেছে, তাহলে হাতে পড়ে আছে একটা। তাহলে এটা 2pর পরে কোথায় গেছে? 3s1। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস, 1s2 2s2 2p6 3s1। এবং সোডিয়াম একটা এস ব্লকের এলিমেন্ট। শেষ ইলেকট্রন যে উপকক্ষে যাবে সেটাই হচ্ছে সেই এলিমেন্টের ব্লক। তাহলে সোডিয়াম হচ্ছে একটা এস ব্লকের এলিমেন্ট। দেখো এবার আমরা পটাশিয়ামের করে দেখি। পটাশিয়ামের 19টা ইলেকট্রন। আগে আমরা কিভাবে করতাম? 2 8 8 and 1। এবার আমরা এই পদ্ধতির সাহায্যে করব। সবার প্রথমে 1s2, 1s এ যায়, 1s2 এস এর ক্যাপাসিটি 2। তারপরে কোথায় যাবে? 2s2। তারপরে কোথায় যাচ্ছে? দেখো 1s চলে গেল 2s, এবার 2p তে যাবে। 2p তে কটা যাবে? 6টা। 2pর পরে কোথায় যাবে? 3s2। তারপরে কোথায় যাবে? 3p তে যাবে। 3p তে কটা যাবে? দেখো 19টা আছে, তাহলে 1s2 2 4 10 12, এখানে 6, তাহলে কটা হয়ে গেল? 18টা। লাস্ট পড়ে আছে দেখো 3pর পরে কোথায় গেছে? 4s, তাহলে 4s1। তাহলে পটাশিয়ামও কিন্তু একটা এস ব্লকের এলিমেন্ট, যেহেতু শেষে গেছে, ইলেকট্রনটা সবার শেষে এসে গেছে। তাহলে এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করতেই পারবো। ধরো আমি সালফার করছি, সালফারে কত হবে? সালফারের 16। একইভাবে সালফারের 16 মানে সবার আগে তো 1s এ যাচ্ছে, তাহলে কি লিখবো? 1s2 2s2 2p6 3s2, কটা হলো? 12টা। তারপরে কি হবে? 3p4। এই হয়ে গেল
সালফারের ইলেকট্রন বিন্যাস। তাহলে আমি এখন ইলেকট্রন বিন্যাস এইভাবে করব, প্রথমে 1s তারপরে 2s, এবার যেই উপকক্ষে যেরকম ক্যাপাসিটি সেরকম লিখবো। যেমন এস এর 3s2 হয়ে গেছিল, তারপরে আমার 4টি ইলেকট্রন বাকি। 3p মানে p অরবিটালের বা p উপকক্ষের ক্যাপাসিটি তো 6, কিন্তু এখানে মাত্র 4টি ইলেকট্রন পড়ে যেতে 4টে ঢুকবে, 6 এর বেশি যাবে না, 6 এর কম যেতে পারে, এইভাবে কিন্তু হবে। তাহলে দেখো শেষ কোথায় গেছে, p অরবিটালে। তাহলে সালফার একটা কি ব্লক এলিমেন্ট হবে, p ব্লক। সালফার কি ব্লক হবে, p ব্লক। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সন্ধিগত মৌল। দেখো সন্ধিগত মৌল কি, সন্ধিগত মৌল বলেছে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে ডি উপকক্ষ অপূর্ণ থাকে তাকে সন্ধিগত মৌল। অপূর্ণ বলে ডি উপকক্ষের ক্যাপাসিটি কত দেখেছিলাম আমরা, দেখো ডি উপকক্ষের ক্যাপাসিটি কত, 10টা থাকে। এবার অপূর্ণ থাকে মানে 10 থাকবে না, 10-এর কম থাকবে। 10-এর কম মানে যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে ডি উপকক্ষের ইলেকট্রন যদি থাকে, সেখানে যদি 10-এর কম থাকে তাহলে আমরা তাকে সন্ধিগত মৌল বলবো। তাহলে কি বলছে, যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে ডি উপকক্ষ অপূর্ণ থাকে তাদের সন্ধিগত মৌল বলে। দেখো আমরা এক্সাম্পল নেব এখন। আচ্ছা, পর্যায় সারণীতে প্রথম সন্ধিগত যে শ্রেণীটা আছে, প্রথম সন্ধিগত শ্রেণী, সেটি পড়ছে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে জিঙ্ক পর্যন্ত। যদিও জিঙ্ক সন্ধিগত মৌলের মধ্যে পড়ে না, তাও ধরা হয়। মানে 21 থেকে 30 এর মাঝখানে যে মৌলগুলো আছে তাদেরকে সবাই সন্ধিগত মৌল ধরা হয়, যদিও জিঙ্ক কিন্তু সন্ধিগত মৌল নয়, আমরা ডিসকাস করব। দেখো এখানে দেখো স্ক্যান্ডিয়াম 21টা ইলেকট্রন থাকে স্ক্যান্ডিয়ামের। তো 21টা ইলেকট্রনের ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করব, দেখো কিভাবে করব। আমরা এটাকে পাশে রেখেছি করার জন্য। 21টা আছে, সবার প্রথমে যাবে কোথায়, 1s2, তারপরে কোথায় যাবে 2s2, তারপরে কোথায় যাবে 2p6, তারপরে যাবে 3s2, তারপরে যাবে 3p6। দেখো 3p6 চলে গেছে, 3p6 এর পরে কোথায় যাবে 4s2। দেখো কটা ইলেকট্রন হলো, দেখো 2, 4, 10, 12, 18, 20। 4s এর পরে কোথায় যাবে, দেখো 3d। এখান থেকে এরোটা শেষ করে এখানে যাবে, তাহলে কোথায় যাচ্ছে 3d1। তাহলে দেখো সংজ্ঞা কি ছিল, সংজ্ঞা বলেছিল যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে ডি উপকক্ষটি অপূর্ণ থাকবে। ডি উপকক্ষের ক্যাপাসিটি 10টা, কিন্তু 10টা তো নেই, কটা আছে, একটা। তাই এটা কিন্তু স্ক্যান্ডিয়াম কিন্তু সন্ধিগত মৌল। একইভাবে এর মধ্যে এফি আছে, এই সিরিজের মধ্যে এফি আছে, এফি 26টি ইলেকট্রন। চলো করি আমরা। দেখো এত অবধি তো 20টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, এত অবধি তো 20টা ইলেকট্রন হয়ে যাচ্ছে। এত অবধি মানে 4s2 তে দুটো ইলেকট্রন যাওয়া, 4s2 তে দুটো ইলেকট্রন যাওয়া মানে 20টা ইলেকট্রন যাওয়া। এবার তার আগে যে এই কটা ইলেকট্রন আছে, এই কটা ইলেকট্রন কটা আছে, দেখো 2, 4, 10টা, 12টা, 18টা। তাহলে দেখো এটা কার, এটা এই 18টা কার ইলেকট্রন হয়, আর্গনের ইলেকট্রন হয় 18টা। তাহলে আমি এখানে কমন নিতে পারি আর্গন, এর মধ্যে 18টা ইলেকট্রন আছে। তারপরে 4s2 মানে কটা ইলেকট্রন গেল, 4s2 মানে গেল 20টা ইলেকট্রন। এবার এফির আছে 26টা ইলেকট্রন, তাহলে এখানে 18টা আর এখানে দুটো, 20টা হয়ে গেল। তাহলে 4s2 মানে 20টা ইলেকট্রন, মাথায় রাখবে। এবার 26টা ইলেকট্রন, দেখো 4s এর পরে ইলেকট্রন কোথায় যায়, 3d তে যায়। তাহলে 4s এর পরে 3d, আর ডি এর ক্যাপাসিটি কত, 10টা। তাহলে 3d তে কটা ঢুকবে, 6টা ঢুকতেই পারে। দেখো তাও ডি অরবিটালটা অপূর্ণ আছে, তাহলে আয়রনও কিন্তু সন্ধিগত মৌলের মধ্যে পড়বে, আয়রন। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা জিঙ্কে সন্ধিগত মৌল হিসেবে ধরা হয় না, কেন, জিঙ্কের কটা ইলেকট্রন, 30টা। একইভাবে আমরা করব, প্রথম 18টাকে কি হিসেবে ধরবো, আর্গন হিসেবে ধরবো। প্রথম 18টা ইলেকট্রন আর্গন। আর্গনের পরে প্রথম 18টার পরে কোথায় যায়, 3p পরে কোথায় যায়, 4s2। 4s2 তে দুটো ইলেকট্রন যাওয়া মানে 20টা ইলেকট্রন যাওয়া। দেখো 4s চলে গেছে ইলেকট্রন, এবার কোথায় পড়ে, 3d। 3d এর ক্যাপাসিটি কত, 10টা। দেখো 3d 10। তাহলে আমরা কি বলেছিলাম, ডি উপকক্ষ যদি অপূর্ণ থাকে তাহলেই সন্ধিগত বলে, কিন্তু দেখো ডি পুরো পরিপূর্ণ আছে। তাহলে জিঙ্কে কিন্তু, যদিও জিঙ্ক সন্ধিগত শ্রেণীতে থাকে, প্রথম সন্ধিগত শ্রেণী স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, কিন্তু জিঙ্কে কিন্তু সন্ধিগত মৌল বলা হয় না। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, মাথায় রাখবে সবাই। একইভাবে আমরা অন্য সন্ধিগত মৌল যেমন নিকেলেরও করতে পারি। নিকেলের 28টা ইলেকট্রন থাকে। একইভাবে 28টা ইলেকট্রন মানে কি, ওর মধ্যে তো 18টা ইলেকট্রন আছেই। 18টা ইলেকট্রন কাকে দিয়ে আমরা লিখবো, আর্গন। আর্গনের পরে ইলেকট্রন মানে আর্গন মানে কোথায়, আর্গন মানে হচ্ছে এত অব্দি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এই টোটালটা হচ্ছে আর্গনের মধ্যে পড়বে। আর্গনের 18টা ইলেকট্রন, 18টা ইলেকট্রন পরে ইলেকট্রন কোথায় যায়, 4s2 তে। দেখো এই যে 3p পরে 4s2 মানে 20টা ইলেকট্রন হয়ে গেল। এবার নিকেলের আছে 28টা, তাহলে বাকি কটা পড়ে থাকবে, 4s দুটো চলে গেছে, বাকি পড়ে থাকবে কোথায়, 3d তে যাবে। 3d কত হবে, 3d 8। দেখো এটাও পরিপূর্ণ নয়, তাহলে নিকেলও একটা সন্ধিগত মৌল। তাহলে সন্ধিগত মৌল টোটাল আছে
31টি মতো সন্ধিগত মৌল আছে। চতুর্থ পর্যায়ে একটি আছে সন্ধিগত মৌল, পঞ্চম পর্যায়ে একটি আছে, ষষ্ঠ পর্যায়ে একটি আছে এবং সপ্তম পর্যায়ে মাত্র একটি সন্ধিগত মৌল আছে, যেটা হচ্ছে অ্যাক্টিনিয়াম। দেখো বিভিন্ন পর্যায়ে সন্ধিগত মৌলের সংখ্যা। চতুর্থ পর্যায়ে প্রথম সন্ধিগত শ্রেণীটা পড়বে, সন্ধিগত মৌল হিসেবে থাকবে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক। যদিও জিঙ্ক সন্ধিগত মৌল আন্ডারে পড়ে না, তাও গোনা হয়। 10টি আছে 21 থেকে 30 পর্যন্ত। পঞ্চম পর্যায়ে ইট্রিয়াম থেকে ক্যাডমিয়াম 39 থেকে 48 পর্যন্ত আছে। ষষ্ঠ পর্যায়ে একটি ল্যান্থানাম থাকবে আর হাফনিয়াম থেকে মার্কারি পর্যন্ত থাকবে 72 থেকে 80, টোটাল 10টা। আর সপ্তম পর্যায়ে এখন একটি আবিষ্কৃত হয়েছে, সেটা অ্যাক্টিনিয়াম 89, বাকি এখনো আবিষ্কৃত হয়নি। তাহলে এই হচ্ছে কি আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, বাই।